যত বড়ই মিসাইল বা শত্রুর আসুক না কেন, ইরানকে যুদ্ধে হারানো সত্যি ভীষণ কঠিন, কারণ তারা কাউকেই ভয় পায় না। কিন্তু কেন? এই প্রশ্নটা যতটাই সহজ শোনায়, এর উত্তর কিন্তু ততটাই গভীর আর রোমাঞ্চকর। কারণ ইরান শুধুমাত্র একটা দেশ না, এটা একটানা 500 বছর ধরে টিকে থাকা ইতিহাস, ভূগোল আর কৌশলের এক দুর্দান্ত মিশ্রণ। এমন এক জায়গায় অবস্থিত যেখানে এসে রোমান, মঙ্গল, আরব, ব্রিটিশ, এমনকি রাশিয়ার মতো শক্তিশালী সাম্রাজ্যও হোঁচট খেয়েছে। ইরান দাঁড়িয়ে আছে ইউরোপ, এশিয়া আর আফ্রিকার সংযোগস্থলে। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বে 20% তেল গ্যাসবাহী জাহাজ চলাচল করে। এই পথটাই সেই গেটওয়ে যেটা কেউই হারাতে চায় না, কিন্তু জয় করাও খুব কঠিন। তার উপর ইরানের ভেতরে প্রাকৃতিক গঠন, পাহাড়, মরুভূমি আর শক্তিশালী সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে দেশটাকে একেবারে অজেয় দুর্গে পরিণত করেছে। আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কী কারণে ইরানকে অপরাজেয় বলা হয়। ইতিহাস, ভৌগোলিক অবস্থান আর আধুনিক যুদ্ধ কৌশল সবকিছুর মিলেই কেন এই দেশটা যুদ্ধের ময়দানে প্রায় অজেয় হয়ে ওঠে, এই সব কিছুই আজকের ভিডিওতে আপনাকে জানাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানকে যুদ্ধে হারানো এত কঠিন কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে দেখতে হবে দেশটার ভৌগোলিক গঠন। কারণ ইরানের ভূপ্রকৃতিকে পরিণত করেছে এক প্রাকৃতিক দুর্গে। ইরানের পশ্চিম আর দক্ষিণ দিকে বিস্তৃত জাগ্রস পর্বতমালা, যেটা তুরস্ক থেকে শুরু হয়ে ইরাক পেরিয়ে ইরানের উপকূল পর্যন্ত ছড়িয়ে আছে। এই অঞ্চল পাথুরে আর দুর্গম, যেখানে যুদ্ধ করাটা শত্রুপক্ষের জন্য একেবারেই দুঃস্বপ্ন। 1980 সালে ইরাক ইরানের উপর হামলা চালায়। তাদের প্রথম টার্গেট ছিল খুজিস্তান অঞ্চল দখল করা, এরপর ধাপে ধাপে পুরো ইরান দখল করা। কারণ তৎকালীন আরব দেশগুলো ভয় পাচ্ছিল ইরানি বিপ্লবের প্রভাব তাদের দেশেও ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবে কি ঘটল? যুদ্ধ চলল 8 বছর, আর এই সময়ে ইরাকিরা কেবল খুজিস্তান পর্যন্তই যেতে পারল। জাগ্রাস পর্বত পেরোনো তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। পরে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের ভেতরে ঢুকে পড়ে। তবে ইরানের জন্য সমস্যা কম ছিল না, কারণ তাদের বড় শহরগুলো আর সরবরাহ কেন্দ্র জাগ্রসের অপর পাশে। ফলে সেনাবাহিনীর কাছে রসদ পৌঁছানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তবুও এত রক্তক্ষয়ী যুদ্ধের পরও 1 ইঞ্চি সীমান্তও বদলায়নি। উত্তর দিকে ইরানকে রক্ষা করে আলবর্স পর্বতমালা, যা কাস্পিয়ান সাগরের পাশে বিস্তৃত। এই পাহাড়গুলো যেমন প্রাকৃতিক সুরক্ষা দেয়, তেমনই এর ভেতরে লুকিয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, ইউরেনিয়াম, সোনা, রূপা, দস্তা। বিশ্বের সবচেয়ে বড় দস্তার ভাণ্ডারও এখানে রয়েছে। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে যায় ইরানের দক্ষিণ দিকে তেল ও গ্যাসের ভাণ্ডার। পারস্য উপসাগরের পাশেই এই খনিজ ভাণ্ডার 20 শতকে ইরানকে পরিণত করে বিশ্বশক্তির খেলায় এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে। আজকের দিনে ইরান একা বিশ্বের প্রায় 10% তেল আর 15% প্রাকৃতিক গ্যাসের মালিক। আর একটা বড় কৌশলগত সুবিধা হলো ইরানের 2500 কিলোমিটার লম্বা উপকূল, যা দুটো সাগরের মাঝে ছড়িয়ে আছে। উত্তরে কাস্পিয়ান সাগর আর দক্ষিণে পারস্য উপসাগর আর ওমান উপসাগর। ঠিক এখানেই আছে হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক গেটওয়ে। ইরানের বন্দর আব্বাস থেকে এই প্রণালী মাত্র 70 কিলোমিটার দূরে। বিশ্বের 15% জ্বালানি এখান দিয়ে এশিয়া আর ইউরোপে যায়। ইরান চাইলে এই পথ বন্ধ করে পুরো জ্বালানি বাজারে বিশাল ধস নামিয়ে দিতে পারে। এখন কেউ যদি সব পাহাড়, উপকূল আর প্রতিরক্ষা ব্যবস্থা পার করে ইরানের ভেতরে ঢুকেও পড়ে, তাহলে সামনে দাঁড়িয়ে থাকে আর একটা বিশাল প্রাকৃতিক বাধা, লুত মরুভূমি আর কাবির মরুভূমি। লুত মরুভূমি হলো পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটা। 2005 সালে এখানে তাপমাত্রা উঠেছিল 70 ডিগ্রিতে। এই মরুভূমি পার হওয়া শুধুমাত্র কঠিন না, প্রায় অসম্ভব। এই ভৌগোলিক সুবিধাগুলো ইরানকে বানিয়েছে এক এমন দেশ যাকে বাইরের শক্তি দিয়ে জয় করা খুব কঠিন, বরং কৌশল আর বুদ্ধি ছাড়া এই লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। তবে এখানেই শেষ নয়, ইরানকে অজেয় করে তোলার পেছনে আরও একটা বড় কারণ আছে, এর কৌশলগত অবস্থান আর জটিল ভূরাজনীতি। ইরানকে পুরোপুরি বুঝতে হলে শুধু ভূগোল জানলেই হবে না, জানতে হবে তাদের জনসংখ্যা আর রাজনৈতিক ইতিহাসও। বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি। এর 95% শিয়া মুসলিম। এদের মধ্যে 62% পার্সিয়ান, 16% আর্য, 10% কুর্দি আর বাকি 12% হলো বেলুচি, লুর, আরব আর তুর্কি সহ বিভিন্ন জাতিগোষ্ঠী। আজকের ইরানকে আমরা চিনি রক্ষণশীল আর শিয়া মতবাদের শক্তভাবে বিশ্বাসী দেশ হিসাবে, কিন্তু একসময়ের ইরান ছিল একেবারে উল্টো, খুল্লা আর অনেকটাই প্রগতিশীল। 1979 সালের ইরানি বিপ্লবের আগে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক ছিল দারুণ। আমেরিকা তখন ইরানকে আধুনিক যুদ্ধবিমান সহ অনেক সামরিক সরঞ্জাম দিত। তবে সবকিছু বদলে যায় 1979 সালে, যখন আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় আসেন। বিপ্লবের পর তিনি দেশের সব রাজনৈতিক ও
ও আন্তর্জাতিক নীতিকে একেবারে উল্টে দেন। অবাক লাগতে পারে, কিন্তু 1979 সালের আগে ইরান আর ইসরায়েলের সম্পর্ক ছিল খুবই ভালো। এমনকি ইরান ছিল দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বিপ্লবের পর সেই সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায়। খমেনি সরাসরি ইসরায়েলকে শত্রু ঘোষণা করেন আর ফিলিস্তিনিদের সমর্থন দিতে শুরু করেন। তখন ইসরায়েলি দূতাবাস বন্ধ করে সেখানে ফিলিস্তিনি দূতাবাস খোলা হয়। এরপর থেকে শুধু ইসরায়েল নয়, আমেরিকার সঙ্গেও ইরানের সম্পর্ক খুব দ্রুত খারাপ হতে থাকে। আশেপাশের আরব রাজ্যগুলোও আতঙ্কে পড়ে যায়, কারণ তারা বুঝতে পারে এই বিপ্লব যদি তাদের দেশে ছড়িয়ে পড়ে তবে তাদের রাজতন্ত্র হুমকিতে পড়বে। আরব দেশগুলোর শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক, যেখানে বিপ্লব শব্দটাই ছিল এক ধরনের দুঃস্বপ্ন। এইভাবে ইরানের বিপ্লব শুধু ভেতরের রাজনীতি বদলায়নি, বরং গোটা মধ্যপ্রাচ্যেই একটা ঢেউ তুলে দেয়। তখন থেকে শুরু হয় ইরান বনাম আরব আর পশ্চিমা বিশ্বের একটানা লড়াই, যা আজও চলমান। 1980 সালে যখন সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ করেন, তার পেছনে ছিল একজোট হওয়া আরব দেশগুলোর সমর্থন। তখন ইরান বুঝে যায় শুধু দেশে বিপ্লব করলেই চলবে না, তাদের মতবাদ আর প্রভাব আশেপাশের দেশেও ছড়াতে হবে। কারণ ইরান আর তার প্রধান শত্রু ইসরায়েলের মাঝে রয়েছে এই আরব দেশগুলোর দেওয়াল। তখন থেকে ইরান শুরু করে এক নতুন খেলা। যেসব গোষ্ঠী ইসরায়েল বা পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদেরকে ইরান সমর্থন করতে শুরু করে। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমে ইউনিট, ইরাকে আল বাদর এবং ইয়েমেনে হুতি মিলে এক্সিস অফ রেজিস্ট্যান্স নামক একটি শক্তিশালী গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের মাধ্যমে ইরান সরাসরি না জড়িয়ে পরোক্ষভাবে ইসরায়েল ও আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে। যেমন গাজায় যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরায়েলের রকেট আছড়ে পড়ে, বা ইয়েমেন থেকে রেড সিতে ইসরায়েলি ও আমেরিকান জাহাজে ড্রোন হামলা করা হয়। এই কৌশল ইরানকে বিশ্ব রাজনীতিতে শক্তিশালী করে তুলেছে। যেহেতু যুদ্ধ কৌশল নিয়ে কথা হচ্ছে, তাহলে ইসরায়েলের ড্রোন প্রযুক্তি নিয়ে কিছু না বললে পুরো চিত্র বোঝা যাবে না। 2024 সালের জানুয়ারিতে ইয়েমেনের হুতি গোষ্ঠী রেড সিতে কন্টেনার জাহাজে ড্রোন দিয়ে হামলা করেছিল, যা ছিল নতুন এক ধরনের হামলা। এই ধরনের ড্রোন ধ্বংস করতে ফ্রান্সকে $10 লাখ খরচ করতে হয়েছিল, অথচ এই ড্রোনগুলোর দাম ছিল মাত্র কয়েক হাজার ডলার। এই ড্রোনগুলো সরবরাহ করেছে ইরান, এবং ইরান নিজের প্রতিপক্ষদের বিরুদ্ধে একই কৌশল ব্যবহার করে থাকে। আমেরিকান সেনাবাহিনীর 2022 সালের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি এবং আধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো 2000 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে পর্যন্ত আঘাত আনতে পারে। তাই যখন ইরানের ভূগোল, এই গ্রুপের কৌশল এবং ড্রোন প্রযুক্তি একত্রে দেখা হয়, তখন বোঝা যায় যে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ছোট অর্থনীতি সত্ত্বেও ইরান একটি শক্তিশালী দেশ। পারমাণবিক কর্মসূচি, প্রক্সি ফান্ডিং এবং মিসাইল প্রযুক্তি সম্পর্কে অস্পষ্টতা থাকায় পশ্চিমা দেশগুলো সরাসরি ইরানকে আক্রমণ করতে ভয় পায়। এখন যদি আরেকটি বিষয় বিবেচনা করা হয়, তাহলে দেখা যাবে স্টেট অফ হরমুজ, বাবেল মানদেব এই দুটি গুরুত্বপূর্ণ সৌরপ্রণালী ইরানের মিসাইল রেঞ্জে পড়ে। এতে বোঝা যায় ইরানের হাতে কৌশলগত প্রভাব কতটা শক্তিশালী। বর্তমানে রাশিয়া ও চীন অঘোষিতভাবে ইরানকে সমর্থন দিচ্ছে, তবে ইরান ঠিক কী করবে, কিভাবে প্রতিশোধ দেবে, অথবা ইসরায়েল ও আমেরিকা পাল্টা আঘাত সহ্য করার ক্ষমতা রাখে কিনা, সেই উত্তর একমাত্র সময়ই দিতে পারবে। আর সেই দিনই হবে নিষ্পাপ শিশু হত্যার আসল বিচার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। দেখা হবে আবারও পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।